নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। সিন্ধু জল চুক্তি নিয়ে পুনর্বিবেচনার আর্জি জানানো পাকিস্তানের জল সম্পদ মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, জল চুক্তিটি স্থগিত করলে পাকিস্তানের অভ্যন্তরে জলের সংকট তৈরি হবে। ভারত কি সাড়া দেবে পাকিস্তানের অনুরোধে? সিন্ধু জল চুক্তি নিয়ে পুনর্বিবেচনার আর্জি পাকিস্তানের। জল চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ভারতকে একটি চিঠি পাঠিয়েছে পাকিস্তানের জল সম্পদ মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, সিন্ধু জল চুক্তির অধীনে তার ভূখণ্ডে নদীর জল যাতে পুনরায় চালু করা হয়। বিদেশ মন্ত্রণালয়ে পাঠানো ওই চিঠিতে জানানো হয়েছে, যে চুক্তিটি স্থগিত করলে পাকিস্তানের অভ্যন্তরে জলের সংকট তৈরি হবে। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন 26 জন নিরীহ মানুষ। যে হামলার পিছনে মদত রয়েছে পাকিস্তানের। তারপরই ভারতের তরফে বেশ কয়েকটি কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সিন্ধু জল বন্টন চুক্তি। 1960 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সঙ্গে পাকিস্তানের চুক্তি হয় সিন্ধু জল বন্টন নিয়ে, যেখানে সিন্ধুর মোট জলের প্রায় 20% পায় ভারত আর বাকি 80% পেত পাকিস্তান। কিন্তু এই হামলার ঘটনার পর ভারত সরে দাঁড়ায় চুক্তি থেকে। ভারত জাতীয় নিরাপত্তার অধিকারকে কাজে লাগিয়ে এই চুক্তি স্থগিত রেখেছে। এমনকি বিশ্ব ব্যাংকের তরফেও জানিয়ে দেওয়া হয়েছে, এক্ষেত্রে ভারতের সিদ্ধান্তই বহাল থাকবে। তারপর থেকে যেন আরও চাপে পড়েছে পাকিস্তান, কারণ এই সিন্ধুর জল যদি সম্পূর্ণই বন্ধ হয়ে যায় তাহলে শত্রু দেশের জলের অবস্থা হবে শোচনীয়। যদিও অপারেশন সিন্দুরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রথম ভাষণে সরকারের আপোষহীন অবস্থানের উপর জোর দিয়েছেন। তিনি এও বলেছিলেন যে জল ও রক্ত একসাথে বইতে পারে না, সন্ত্রাস ও আলোচনা একই সাথে হতে পারে না। তবে নয়াদিল্লি স্পষ্ট করে দিয়েছে, ইসলামাবাদের সাথে আলোচনা এখন কেবল একটি এজেন্ডার মধ্যে সীমাবদ্ধ থাকবে। অন্যদিকে চলতি সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জল সম্পদ মন্ত্রী সি.আর. পাটিল, বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টর, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং সংশ্লিষ্ট সকল মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার জম্মু কাশ্মীরে গিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। পাকিস্তানের বিরুদ্ধে সংঘর্ষ স্থগিত করেছে বটে ভারত, কিন্তু যে ঘটনা পাকিস্তান ঘটিয়েছে তাতে ভারতের তরফে নেওয়া সিদ্ধান্তই কি বহাল থাকবে নাকি পাকিস্তানের অনুরোধে সাড়া দেবে ভারত, এখন সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের আক্রমণে পাকিস্তানের বিমান বাহিনীর প্রায় 20% সম্পদ ধ্বংস হয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, এই ক্ষতি সামলে ঘুরে দাঁড়াতে পাক বাহিনীর অন্তত 4 বছর সময় লাগবে। শুধু তাই নয়, আর্থিকভাবে চরম সংকটে থাকা পাকিস্তানের প্রয়োজনীয় সমস্ত সমরাস্ত্র আবারও সংগ্রহ করতে হবে, অনেক কসরত করতে হবে। ভারতের এক রাতের অভিযানে পাক আকাশ কার্যত অরক্ষিত হয়ে পড়েছে। ভেঙে পড়েছে লাইন অফ কন্ট্রোল বরাবর যাবতীয় পাক প্রতিরোধ ব্যবস্থা। ভারতের সাম্প্রতিক সামরিক অভিযান অপারেশন সিন্দুরের পর কয়েকদিন পার হয়েছে। এই অভিযানে পাকিস্তানের ভিতরে এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর অঞ্চলে একাধিক জঙ্গি ঘাঁটি ও সামরিক বিমান ঘাঁটিতে নির্ভুল মিসাইল হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় বাহিনীর দাবি, এই হামলায় পাকিস্তানের সামরিক ও জঙ্গি অবকাঠামোতে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, ভারতের এই অভিযানে পাকিস্তানের বিমান বাহিনীর প্রায় 20% সম্পদ ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে রয়েছে যুদ্ধ বিমান, রাডার সিস্টেম, কমান্ড সেন্টার, রানওয়ে এবং অন্যান্য সামরিক স্থাপনা। ভারতের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি, সিন্ধুর সুক্কুর ও জাকবাবাদ, পাঞ্জাবের রহিম ইয়ার খান, সারগোধার মুসাফ এবং থাট্টার ভোলারি সহ অন্তত 6টি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট চিত্র দেখা গেছে, এই ঘাঁটিগুলোর রানওয়েতে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অনেক জায়গায় বিমান রাখার শেড, অফিস ভবন ও যানবাহন ধ্বংস হয়েছে। এছাড়াও পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান প্রতিরক্ষা, রাডার, কমিউনিকেশন সিস্টেম ও সাপ্লাই লাইন ধ্বংস হওয়ায় পাকিস্তানের আকাশসীমা এখন কার্যত অরক্ষিত। এই অভিযানে শুধু যন্ত্রপাতি নয়, প্রাণহানিও হয়েছে। ভারতের হামলায় পাকিস্তানের 50 জনের বেশি সেনা নিহত হয়েছে বলেই দাবি করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ, আরও 4 জন বিমান বাহিনীর সদস্য। পাকিস্তান সরকার নিজেও স্বীকার করেছে 11 জন সেনা নিহত ও 78 জন আহত হয়েছে। এই হামলায় পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলির ঘাঁটি ও নেতাদের উপর আঘাত হানা হয়েছে। ভারত দাবি করেছে, এই অভিযানে 100-র বেশি জঙ্গি নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে 26/11 মুম্বাই হামলার পরিকল্পনাকারী এবং পুলওয়ামা আত্মঘাতী হামলার সংগঠকরাও। ভারতের সামরিক বিশ্লেষকদের মতে, পাকিস্তানের এই ক্ষতি কাটিয়ে উঠতে অন্তত 4 বছর সময় লাগবে, কারণ শুধু যুদ্ধবিমান বা রাডার কিনলেই হবে না।
পাইলট প্রশিক্ষণ, লজিস্টিক সাপোর্ট, প্রযুক্তিগত পুনর্গঠন ইত্যাদি সব চ্যালেঞ্জ সামলাতে হবে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে এগিয়ে চলা পাকিস্তানের জন্য সেটা আরও কঠিন হবে। আর পাকিস্তানের এমনিতেই হারির হাল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এটি একটি নতুন বার্তা। ভবিষ্যতে যদি পাকিস্তান থেকে কোনো জঙ্গি হামলা হয় তাহলে ভারতও এমনই শক্তিশালী জবাব দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যদি কেউ ভারতের দিকে চোখ তুলে তাকায় আমরা ঘরে ঢুকে জবাব দেব। भारत माता की जय ये सिर्फ उद्घोष नहीं है, ये देश के हर उस सैनिक की शपथ है जो मां भारती की मान मर्यादा के लिए जान की बाजी लगा देता है। ये देश के हर उस नागरिक की आवाज है जो देश के लिए जीना चाहता है। এই সামরিক সাফল্য ভারতের নতুন সন্ত্রাস বিরোধী নীতিকে আরও স্পষ্ট করে দিয়েছে। এখন প্রশ্ন হলো পাকিস্তান এই ধাক্কা কত দ্রুত সামলাতে পারে। জঙ্গি গোষ্ঠীগুলোরও কোমর ভেঙে গেছে, তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা তারাও করবে। পাকিস্তান এই বিষয়ে এখনো তাদের সাহায্য করে কিনা সেদিকে নজর থাকবে ভারতের। হাই নিউজ নেটওয়ার্ক। জম্মু কাশ্মীরে গুলির লড়াই আগেও চলেছে, এবার উত্তর পূর্ব নতুন করে উত্তপ্ত হল। ভারত মায়ানমার সীমান্তে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয়েছে ভারতীয় সেনাদের। তাতে 10 সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে বলে খবর। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানিয়েছে, মণিপুরের চান্দেল জেলায় খেনজয় এলাকায় নিউ সমতাল গ্রামে কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর এসেছে, আর তার জন্যই তল্লাশি অভিযান শুরু হয়। এই অভিযানের সময় সেনার উপর অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। পাল্টা জবাবও দেওয়া হয়, তাতেই 10 জঙ্গি খতম হয়েছে। তবে সেনা স্পষ্ট বলেছে এই অভিযান এখনো শেষ হয়নি, কারণ আরও একাধিক জঙ্গি এই অঞ্চলে লুকিয়ে রয়েছে বলেই সন্দেহ তাদের। অনলাইন শপিং অ্যাপে বিক্রি হচ্ছে পাকিস্তানের পতাকা। অভিযোগ পাওয়া মাত্রই পদক্ষেপ ক্রেতা সুরক্ষা মন্ত্রকের। ভারতের সমস্ত পাকিস্তানি সামগ্রী বন্ধের নির্দেশিকা জারি। ধর্ম পরিচয় বেছে বেছে মারা হয়েছে 26 জন নিরীহ মানুষকে। তার পাল্টা আক্রমণ ভারতের তরফে অপারেশন সিন্দুর। পাকিস্তানের মতো শত্রু দেশের বিরুদ্ধে প্রতিশোধের আগুনে ফুঁসছেন ভারতবাসীর প্রায় সকলেই। তবে হুঁশ নেই যেন ই কমার্স সংস্থাগুলির। স্রেফ মুনাফা লাভের আশায় এখনো অনলাইনে বিক্রির অভিযোগ উঠছে পাকিস্তানের পতাকা। আর অভিযোগ পাওয়া মাত্রই নড়ে চড়ে বসল ক্রেতা সুরক্ষা মন্ত্রক। অ্যামাজন, ফ্লিপকার্ট, ইউবাই ইন্ডিয়া, দ্য ফ্ল্যাগ কোম্পানি, দ্য ফ্ল্যাগ কর্পোরেশনের মতো একাধিক ই কমার্স সংস্থাগুলিকে নোটিশ পাঠানো হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব পতাকা বিক্রি বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রকের মন্ত্রী প্রহ্লাদ যোশী বুধবার এক্স হ্যান্ডেলে ই কমার্স সাইটগুলির বিরুদ্ধে এক হাত নিয়েছেন। তিনি জানান, যে সমস্ত ই কমার্স সংস্থাগুলিতে পাকিস্তানের পতাকা বিক্রির খবর এসেছে সেই সমস্ত ই কমার্স সংস্থাকে নোটিশ পাঠিয়েছি। ওই সংস্থাগুলির কাজ ভাবাবেগে আঘাত লাগার মতো। এসব অসংবেদনশীলতা সহ্য করা সম্ভব নয়, তাই অবিলম্বে দেশ বিরোধী ওই জিনিসপত্র বিক্রি বন্ধ করতে বলা হয়েছে। এছাড়া ভারতের সমস্ত অনলাইন ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা করার কথাও মনে করিয়ে দিয়েছেন। উল্লেখ্য, ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অল ইন্ডিয়া ট্রেডার্সের প্রথমে বিষয়টি নজরে আসে। গত মঙ্গলবার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশীকে চিঠি দেন। ওই চিঠিতে একাধিক অনলাইন শপিং সাইটের বিরুদ্ধে পাকিস্তানি পতাকা সহ শত্রু দেশের নানা সামগ্রী বিক্রি হচ্ছে বলে জানানো হয়। তারপরই একাধিক শপিং সাইটকে নোটিশ পাঠানো হয়। সমস্ত পাকিস্তানি সামগ্রী বন্ধের নির্দেশিকা জারি হয়। হাই নিউজ নেট। পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসতে চান ডোনাল্ড ট্রাম্প। কাতারের লুসাইল প্রাসাদে নৈশ ভোজের সভা থেকে এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, আমরা ইরানের উন্নতি এবং সাফল্য দেখতে চাই, তবে ভয়াবহভাবে নয়, শান্তিপূর্ণভাবে। পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসতে চান ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা ইরানের উন্নতি এবং সাফল্য দেখতে চাই, তবে ভয়াবহভাবে নয়, শান্তিপূর্ণভাবে। ইরান প্রসঙ্গে তার বক্তব্য, ওরা বারবার যুদ্ধে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। আমরা আর তা হতে দেব না। বুধবার কাতারের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি আমেরিকার সঙ্গে সেদেশের ক্রমবর্ধমান বন্ধুত্বর কথাও তুলে ধরেন তিনি। বুধবার ট্রাম্প বলেন, উপসাগরীয় অঞ্চল কাতারে অবিশ্বাস্য উন্নয়ন হয়েছে। আমির আল থানির প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি বলেন, কাতারের প্রকৌশল সহ অন্যান্য উন্নয়নের জন্য এদেশ গর্বিত তার নেতাকে নিয়ে। গাজায় হামাসের হাত থেকে পণ্যবন্দী আমেরিকান নাগরিকদের উদ্ধারে কাতারের ভূমিকার জন্য বিশেষ ধন্যবাদ জানান ট্রাম্প। এডান আলেকজান্ডারের মুক্তির জন্য কাতারের ভূমিকায় তিনি আশাবাদী। বাকি আমেরিকান পণবন্দীদের মুক্তি নিয়েও আশাবাদী তিনি। মার্কিন প্রেসিডেন্টের মতে আমেরিকা এবং কাতারের বন্ধুত্ব সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। প্রসঙ্গত, ট্রাম্পের এবারের পশ্চিম এশিয়া সফরের লক্ষ্য $1 লক্ষ কোটি বিনিয়োগ নিশ্চিত করা। বুধবার সৌদি আরবে গিয়ে $60,000 কোটি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করে ফেলেছিলেন ট্রাম্প। চুক্তি অনুযায়ী আমেরিকা থেকে $14,200 কোটি অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনবে সৌদি। তবে কাতার থেকে কত বিনিয়োগ তিনি টানতে পারলেন তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। তবে প্রতিরক্ষা, কাতার এয়ারওয়েজের জন্য প্রায় 100টি বিমান কেনা সহ বেশ কয়েকটি চুক্তি দুই দেশের মধ্যে হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে $200 বিলিয়ন বেশি মূল্যের 160টির বেশি বিমান কিনবে কাতার। কেনা হবে ড্রোনও। যদিও হোয়াইট হাউসের তথ্য উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে $96 বিলিয়ন মূল্যের 210টি বিমান কিনবে কাতার। অন্যদিকে নৈশভোজের শেষে ট্রাম্প ও তামিম বিন হালাদ থানি 2026 ফুটবল বিশ্বকাপের স্মারকে স্বাক্ষর করেন। প্রসঙ্গত, 2026 সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে আমেরিকা, মেক্সিকো, কানাডা। এর আগে 2022 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল কাতার। ট্রাম্প ওই আয়োজন প্রসঙ্গে কাতারের ভূয়সী প্রশংসা করেন। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ভারত। কোনো তদন্ত ছাড়াই আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে উদ্বেগ জানানো হয়েছে ভারতের বিদেশ দপ্তর থেকে। উত্তরে বাংলাদেশের তদারকি সরকারের মুখপাত্র বলেছেন, এসব তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়। গত আগস্ট মাসের আন্দোলনকারীদের এবং সাক্ষীদের রক্ষা করতেই নাকি তাদের এই পদক্ষেপ। বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের কাজকর্ম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। ভারত এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এটি যথাযথ নিয়ম না মেনে করা হয়েছে এবং এতে গণতন্ত্রের ক্ষতি হচ্ছে। জবাবে বাংলাদেশ বলেছে, এই সিদ্ধান্ত দেশের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষার জন্য নেওয়া হয়েছে এবং নির্বাচন দেশের অভ্যন্তরীণ ব্যাপার। গত 10 মে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানায়, সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের সব কাজ, এমনকি অনলাইনে সক্রিয়তাও নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা থাকবে যতদিন না দলটির ও তাদের নেতাদের বিরুদ্ধে বিচার শেষ হয়। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ, তারা গত বছর সরকার বিরোধী আন্দোলনে সহিংসতা চালিয়েছে। ওই সময় অনেক মানুষ নিহত হয়। তখন থেকেই অনেক মানুষ রাস্তায় নেমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানায়। ভারত এই বিষয়ে প্রথমবার প্রতিক্রিয়া দিয়ে বলেছে, আইনি প্রক্রিয়া ছাড়া রাজনৈতিক দল নিষিদ্ধ করা উদ্বেগজনক। গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত চায় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। বাংলাদেশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার মুখপাত্র শফিকুল আলম বলেন, দেশের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য আন্দোলনকারীদের নিরাপত্তা দিতে এবং সাক্ষীদের রক্ষা করতে এই নিষেধাজ্ঞা দরকার ছিল। তিনি বলেন, আওয়ামী লীগ 15 বছরে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করেছে এবং নকল নির্বাচন করেছে। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন নতুন করে রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছে। নির্বাচন আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, অন্যরা এতে হস্তক্ষেপ না করলেই ভালো। এর আগে শেখ হাসিনার সময় ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল। ভারত তাকে সন্ত্রাস বিরোধী কাজে সহায়ক হিসেবে দেখত। কিন্তু গত বছর অগাস্টে শেখ হাসিনা ক্ষমতা হারান এবং এক সামরিক বিমানে ভারতে চলে আসেন। তিনি এখনো ভারতে আছেন, যদিও বাংলাদেশের সরকার তার দেশে ফিরে আসার দাবি করেছে। এই ঘটনা বাংলাদেশ ভারত সম্পর্ককে নতুন করে নাড়া দিয়েছে। দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক এখন অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের রাজনীতির উপর। হাই নিউজ নেটওয়ার্ক। প্রয়াত নদিয়ার 73 বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তাপস সাহা, বয়স হয়েছিল তার 66 বছর। গত মঙ্গলবার মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তারপর তাকে কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার সকাল 8:15 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন নদিয়ার 73 এই তৃণমূল বিধায়ক। তার মৃত্যুতে নদিয়া জেলার রাজনীতিতে তো বটেই, রাজ্য রাজনীতিতেও নেমে এসেছে শোকের ছায়া। একটা সময় নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল এই তৃণমূল বিধায়কের। চাকরি দেবার নাম করে টাকা তোলার অভিযোগ সামনে আসে। 73 তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশিও চালান আধিকারিকেরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 12 জন আধিকারিক তাপস সাহার বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন। নিজের জমিতে চাষ করতে গিয়ে বাংলাদেশের দুষ্কৃতীরা তুলে নিয়ে যায় শীতলকুচির কৃষক উকিল বর্মনকে। নানা টালবাহানার পর অবশেষে বুধবার রাতে তাকে বিএসএফ এর হাতে তুলে দেয় বিজেপি। অবশেষে বাড়ি ফিরলেন কোচবিহারের শীতলকুচির কৃষক উকিল বর্মন।
গত মাসে কাঁটাতারের ওপারে চাষ করার সময় তাকে তুলে নিয়ে যায় বাংলাদেশের কিছু দুষ্কৃতীরা। তারপর তাদের হাত থেকে বিজেপি উকিল বর্মনকে উদ্ধার করে তাদের হেফাজতে রাখে। নানা টানাপোড়েনের পর বুধবার তাকে বিএসএফ এর হাতে তুলে দেয় বিজেপি। এরপর স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে তার শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। তবে ভবিষ্যতে সেখানে আর চাষ করতে চান না তিনি। সরকার যেন ন্যায্য দামে ওই জমি কিনে নেন, দাবি পরিবারের। ঘটনার সূত্রপাত গত 16 এপ্রিল। ওই দিন ভারত বাংলাদেশের শীতলকুচি সীমান্তে বাংলাদেশি এক পাচারকারী গুলিবিদ্ধ হয়। এই ঘটনার কিছুক্ষণ পর কাঁটাতারের ওপারে চাষের কাজ করতে যান কোচবিহারের কৃষক উকিল বর্মন এবং তার স্ত্রী। অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন বাংলাদেশি দুষ্কৃতী তাকে তুলে নিয়ে যায়। তা জানাজানি হতে বিষয়টি নজরে আসে বিএসএফ এর। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বা বিজেপির সঙ্গে দফায় দফায় বৈঠক হয় বিএসএফ এর। তা সত্ত্বেও উকিল বর্মনকে বাংলায় ফেরানো সম্ভব হয়নি। হাজারো টানাপোড়েনের পর অবশেষে বুধবার রাতে তাকে বিএসএফ এর হাতে তুলে দেয় বিজেপি। জানা গিয়েছে বর্তমানে তিনি সুস্থই রয়েছেন। পাশাপাশি বুধবারই পাকিস্তানে বন্দী ভারতীয় বিএসএফ জওয়ানেরও মুক্তি হয়েছে। তাতে স্বাভাবিকভাবেই খুশি প্রত্যেক ভারতবাসী। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। ভ্যাপসা গরমে জেরবার বাংলার জন্য অবশেষে কিছুটা আসার কথা শোনালো আলিপুর হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বাংলার উত্তর এবং দক্ষিণ দুপ্রান্তেই বৃষ্টি নামতে চলেছে, এমনটাই জানাচ্ছে আবহবিদরা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকাতেও। ভ্যাপসা গরমে জেরবার বাংলা, অবশেষে কিছুটা আসার কথা শোনালো আলিপুর হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বাংলার উত্তর ও দক্ষিণ দুই প্রান্তেই বৃষ্টি নামতে চলেছে বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা। দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকাতেও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি 8 জেলার প্রতি ঘণ্টাতেই 40 থেকে 50 কিলোমিটার গতিতে হাওয়া এবং বজ্রপাত ও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার 16 মে উত্তরবঙ্গের প্রতিটা জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। ওই দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় বিক্ষিপ্ত থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 18 তারিখ রাজ্যের প্রতিটা জেলাতেই থাকবে বৃষ্টির সম্ভাবনা। গত 2 দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরেও রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে পুরুলিয়ার তাপমাত্রা 40.5 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার থেকে টানা অন্তত 4 দিনের আবহাওয়ার যে পূর্বাভাস রয়েছে তাতে আশা করা হচ্ছে জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা হলেও কমবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।